সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলাদেশ সরকার ও রাজনীতি নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমাদের মুক্তিযুদ্ধ, ভারত আমাদের শুরু থেকেই আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে ভারতের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এবং আমরা দেখি যে 1971 সালের 25 মার্চ কালরাত্রির পর, অর্থাৎ 26 মার্চের গণহত্যার পরে 26 মার্চেই ভারতের লোকসভায় এই আমাদের যে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা শুরু হয় এবং 31 মার্চ ভারতের পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা দুই পক্ষেই পাকিস্তান সরকারের প্রতি তীব্র নিন্দা জানানো হয়। এবং আমরা জানি 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত ভারত অকুণ্ঠ সাহায্য, সহযোগিতা এবং সমর্থন জানিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। এখন আমরা আসি যে আমাদের মুক্তিযুদ্ধে ভারত কিভাবে সমর্থন দিয়েছিল, কিভাবে ভূমিকা পালন করেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, প্রথমে হলো জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থন দান। ভারত শুরু থেকেই আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক ব্যক্তিত্ব সবাইকে আশ্রয় প্রদান করেছে। এবং আমরা জানি যে মুজিবনগর সরকার, যে একটি প্রবাসী সরকার গঠন হয়েছিল, সেটা কলকাতার 8 নং থিয়েটার রোডে যার হেড অফিস ছিল ভারতে। এবং ভারত আমাদের এই যে আন্দোলনগুলো অকুণ্ঠ সমর্থন প্রদান করেছিল। আমরা জানি প্রবাসী সরকারের হেড অফিস বা সদর দপ্তর ছিল কলকাতার 8 নং থিয়েটার রোডে। এবং শুরু থেকেই ভারত আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। দ্বিতীয় যে অবদান, সেটা হলো জনসমর্থন ও সহযোগিতা প্রদান। ভারত শুধু আমাদের আন্দোলনের সমর্থন দেয় নাই, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী জনসমর্থন আদায়ে কার্যকরী ভূমিকা পালন করেছিল। এবং সমগ্র বিশ্ব থেকে আমরা জানি যে আর্থিক সহযোগিতা দানের জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছিল। আমরা জানি পণ্ডিত রবিশঙ্কর ওনার বিভিন্ন গানের মাধ্যমে, কনসার্টের মাধ্যমে সারা বিশ্বব্যাপী জনমত সৃষ্টি করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং অর্থ সহযোগিতা নিয়েছিল এবং অর্থ সাহায্য সংগ্রহ করে বাংলাদেশের শরণার্থীদের এবং মুক্তিযোদ্ধাদের এবং নিরীহ বাঙালিদের মধ্যে বিতরণ করেছিল। এরপর আমরা দেখি যে 3 নম্বর যে অবদান, সেটা হলো শরণার্থীদের আশ্রয় প্রদান। শুরুতে আমরা দেখি শুরু থেকে মার্চ, এপ্রিল, মে, জুন 1971 সালে, তখন আমাদের 20,000 থেকে 45,000 করে এভাবে ভারতে প্রতিদিন আমাদের শরণার্থীরা আশ্রয় গ্রহণ করত। কিন্তু পরবর্তীতে আমরা দেখি 16 ডিসেম্বর পর্যন্ত সেই সংখ্যা দিয়ে দাঁড়ায় প্রায় 1 কোটি। এই 1 কোটি শরণার্থীদের শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হননি, খাদ্যের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা করেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং আমরা দেখি যে শরণার্থীদের, এই যে 1 কোটি শরণার্থীদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। এরপর আমরা দেখি যে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং প্রদান। আমরা জানি ভারতের একটি সামরিক জোট আছে, সেটা নাম হলো RAW। তোমরা লক্ষ্য করো, সেটা হলো RAW। এই যে ভারতের যে সামরিক জোট বিখ্যাত, সেটা RAW। এই RAW এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটা হবে ট্রেনিং প্রদান হবে। আর এই জায়গায় এই যে RAW প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের যে মুক্তিযোদ্ধা, যে অদক্ষ বা যারা নবীন মুক্তিযোদ্ধা, তাদেরকে পূর্ণ
ট্রেনিং বা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ একটি মুজিব বাহিনী গঠন করে। এই যে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের চৌকস এবং দক্ষ যোদ্ধা হিসেবে গড়ে তোলে RAW, এবং মুজিব বাহিনী নামে একটি শক্তিশালী বাহিনী গঠনে সহযোগিতা করে। এরপর আমরা দেখি কূটনৈতিক সহযোগিতা। কূটনৈতিক সহযোগিতার মধ্যে আমরা দেখি যে জুন মাসের তৃতীয় সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সচিব হেনরি কিসিঞ্জার ভারত সফর করে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকে মুক্তিযুদ্ধে ভারতীয় সহযোগিতা প্রত্যাহারের অনুরোধ করলে প্রত্যাখ্যান করেন। এতে যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যস্থতার পথ রুদ্ধ হয় এবং এর ফলে ভারত তার নিজস্ব বিবেচনায় চলতে থাকে। জুলাই মাসে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান সহযোগিতায় পৌঁছালে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ে ভারত, এবং 9 আগস্ট রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ সংক্রান্ত ভারতীয় নীতি ও কর্মসূচির পরিবর্তন দেখা যায়। ইন্দিরা গান্ধী সেপ্টেম্বরে রাশিয়া সফর করলে মস্কো দিল্লি চুক্তির আওতায় ভারতকে সহায়তার আশ্বাস দেওয়া হয়। ফলে বাঙালি বিরোধী যে কোনো আন্তর্জাতিক সমাধানের বিরুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়ন তৎপর হয়ে ওঠে। এরপরে আমরা দেখি যে সামরিক অভিযান প্রেরণ। তোমরা দেখো 6 নম্বর যে অবদান। আমরা জানি ভারত আমাদের শুধুমাত্র কূটনৈতিক সহযোগিতা বা শরণার্থীদের সহযোগিতা, সামরিক অভিযানের মাধ্যমে আমাদের কি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কিন রাষ্ট্রপতি তৎকালীন রিচার্ড নিক্সন, উনি 1971 সালের 9 ডিসেম্বর আমাদের বঙ্গোপসাগরে 7ম নৌবহর প্রেরণের যখন ঘোষণা দেন, তখন পাল্টা ভারত কি করেছে, টাস্ক ফোর্স আমাদের বঙ্গোপসাগর পাল্টা ওই যে 7ম নৌবহরের প্রতিবাদ স্বরূপ টাস্ক ফোর্স পাঠিয়েছিল। তা না হলে 9 ডিসেম্বরই আমাদের কি বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। শুধু সেটা না, বিভিন্ন সামরিক অভিযানের মাধ্যমে সেনা, নৌ এবং বিমান পথে, মানে স্থল, জল এবং আকাশ পথে বিভিন্ন সামরিক অভিযান চালিয়ে তারা আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটি গতিশীল যুদ্ধে পরিণত করেছিল এবং পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছিল বিভিন্ন সামরিক অভিযানের মাধ্যমে। এবং আমরা জানি যে আমাদের বাঙালি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাঙালি সেনাবাহিনী মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীদের যৌথ উদ্যোগে আমাদের যৌথ বাহিনী গঠিত হয়, এবং বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর প্রধান ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা, এবং সেই জগজিৎ সিং অরোরার সুনিপুণ যুদ্ধ কৌশলের কাছে পশ্চিমা শাসক গোষ্ঠী হার মানতে বাধ্য হয়, এবং 1971 সালের 16 ডিসেম্বর আমরা পাকিস্তান এবং ভারতের বিভিন্ন সামরিক অভিযানের কারণে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা স্বাধীনতার স্বীকৃতি প্রদান। ভারতই একমাত্র রাষ্ট্র যে আমাদের স্বাধীনতার আমরা জয়লাভের পূর্বেই 1971 সালের 6 ডিসেম্বর সর্বপ্রথম আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং বিশ্বের জনমত সৃষ্টি করেন, এবং বিশ্বব্যাপী বাংলাদেশের সপক্ষে জনমত সৃষ্টি করেন। এবং ভারতের দেখাদেখি আমরা দেখি যে 7 ডিসেম্বর ভুটানও আমাদের বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এভাবে বাংলাদেশের সাথে ছিলেন ভারত। 1971 সাল থেকে অদ্যাবধি ভারত আমাদের আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য সকল ক্ষেত্রে আমাদের বন্ধু স্বরূপ, বটবৃক্ষ স্বরূপ আমাদের বাংলাদেশের মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া হিসেবে আশীর্বাদ পুষ্ট হয়ে আছেন। আমরা ভারতের এই অবদানকে কখনোই অস্বীকার করতে পারবো না। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু ছিল, আছে, থাকবে, এবং ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক হলো সৌহার্দ্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটি বিষয় হচ্ছে এখন মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা। আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী ভূমিকা ছিল। আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রগতিশীল এবং বামপন্থী যে রাজনৈতিক দল তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করেছে, এবং ডানপন্থী বা মুসলিমপন্থী যে রাজনৈতিক দলগুলো সেগুলো মুক্তিযুদ্ধের বিপক্ষে অর্থাৎ পাকিস্তানের পক্ষে কাজ করেছিল। এখন আমরা সংক্ষেপে আমি তোমাদের সামনে এই যে আমাদের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা, রাশিয়াপন্থী রাজনৈতিক দলের ভূমিকা, চীনাপন্থী রাজনৈতিক দলের ভূমিকা,
ডানপন্থী বা এটা হলো ডানপন্থী বা ইসলামপন্থী রাজনৈতিক দলের ভূমিকা। এখন আসি আমরা প্রথমে আওয়ামী লীগের ভূমিকা। আমরা জানি বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ এটি গঠিত হয় 1949 সালের 23শে জুন। সেই 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ গঠনের পর থেকে আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা ছিল অগ্রগণ্য। আমরা দেখি 54 যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। এরপর আমরা দেখি যে 6 দফা এবং 54 যুক্তফ্রন্ট নির্বাচনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন। প্রথমে বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পরে সাধারণ সম্পাদক এবং 1955 সালের বা 54 সালের পরে উনি সভাপতি আওয়ামী মুসলিম লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। আমরা জানি 1966 সালে 6 দফা 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য 6টি দাবি উত্থাপন করেন, যাকে 6 দফা দাবি বলা হয়। এবং 6 দফা দাবি এই যে আওয়ামী লীগেরই ইশতেহার ছিল। এবং আমরা দেখি যে আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে আবার নির্বাচনে অংশ নেয় এবং 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে জাতীয় পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এবং পরবর্তীতে আমরা দেখি যে এই আওয়ামী লীগের সভাপতি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনার নেতৃত্বে আমাদের কি পাই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই। 1971 সালের 26 মার্চ আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা কি পাই, বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা রাশিয়াপন্থী রাজনৈতিক দলের ভূমিকা। রাশিয়াপন্থী রাজনৈতিক দলের ভূমিকার মধ্যে আমরা দেখি যে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বামপন্থী দলগুলো রাশিয়া ও চীনপন্থী এই দুই শিবিরে বিভক্ত ছিল। মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী রাশিয়াপন্থী রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর। এছাড়া রাশিয়াপন্থী রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হচ্ছে কৃষক সমিতি, ছাত্র ইউনিয়ন প্রভৃতি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই দলগুলো স্বাধীনতা সংগ্রামে লিপ্ত ছিল। ভারতীয় কমিউনিস্ট পার্টির সহযোগিতায় বিশেষ গেরিলা বাহিনী গঠন করা হয়েছিল। প্রশিক্ষণ শেষে গেরিলা বাহিনী দেশের অভ্যন্তরে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের পক্ষে সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাদের মিত্র দেশ এবং বিশ্বের শান্তিকামী মানুষের সমর্থন লাভ করে। রাশিয়াপন্থী দলগুলো বিশ্ব জনমত গঠনে তৎপর ছিল। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর যে দল সেটা হলো চীনাপন্থী রাজনৈতিক দলের ভূমিকা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী চীনাপন্থী রাজনৈতিক দলগুলো হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, রাশিয়াপন্থী রাজনৈতিক দলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও ন্যাশনাল পার্টি ওটা ছিল মুজাফফরের, আর চীনাপন্থী রাজনৈতিক দলের যিনি প্রধান ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পন্থী। বাংলার কমিউনিস্ট পার্টি, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট সংহতি কেন্দ্র, কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ক্ষুদ্র ক্ষুদ্র উপদলগুলো। এ দলগুলো ভারতে গমন করে এবং সেখানে বাংলাদেশ মুক্তি সংগ্রাম কমিটি গঠন করে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রস্তুতি নেয়। এ দলগুলোর প্রতি ভারত সরকারের মনোভাব ভালো না থাকায় এবং স্বাধীনতা সংগ্রামে চীনের বিরোধিতার কারণে এদের পক্ষে ভারতের সহায়তায় ব্যাপক ভিত্তিক গেরিলা বাহিনী গঠন করা সম্ভব হয়নি। তাছাড়া চীনাপন্থী কিছু কিছু উপদল দেশের অভ্যন্তরে বিচ্ছিন্নভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি 4 নম্বর যেই দল সেটা হলো ডানপন্থী রাজনৈতিক দলের ভূমিকা। ডানপন্থী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সরাসরি বিরোধিতা করে। এই দলগুলো হচ্ছে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, পিডিপি প্রভৃতি। এসব দলের নেতা ও কর্মীগণ মুক্তিযুদ্ধে শুধু বিরোধিতাই করেনি, বরং পাকিস্তানি সৈন্যবাহিনীকে সর্বতোভাবে সহায়তাও করে।
এ দলগুলোর ঊর্ধ্বতন নেতাগণ গভর্নর মালেকে মন্ত্রিসভায় যোগদান করেন। এ মন্ত্রিসভার কাজ ছিল বহির্বিশ্বে এই কথা প্রচার করা যে বাংলাদেশের সবকিছুই স্বাভাবিক রয়েছে এবং বাঙালিরা পাকিস্তানের অনুগত। এইসব দলগুলো মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে বেশ কতগুলো অঙ্গ সংগঠন গড়ে তোলে, যারা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে সশস্ত্র ভূমিকা পালন করে। এইসব সংগঠনগুলোর মধ্যে আমরা জানি যে এই যে ডানপন্থী বা ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল, এই দলগুলোর অঙ্গ সংগঠনের মধ্যে রয়েছে রাজাকার, আল বদর, আল শাম, যারা 1971 সালের 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মূল হোতা। এবং আমরা দেখি যে এই যে ডানপন্থী রাজনৈতিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শুধু অংশগ্রহণ করেনি, এরা পাকিস্তানের প্রত্যক্ষ সহযোগিতা করেছিল এবং বহির্বিশ্বে মুক্তিযুদ্ধ সম্পর্কে এরা ভুল তথ্য প্রচার করেছিল যে পূর্ব পাকিস্তানে কিছুই হয়নি, এটা স্বাভাবিক ঘটনা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলগুলোর ভূমিকার মধ্যে এই প্রায় সবগুলো রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের পক্ষে প্রগতিশীল এবং গণতান্ত্রিক যে দলগুলো তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করেছিল, কাজ করেছিল। শুধুমাত্র ডানপন্থী এবং ধর্মভিত্তিক যে দলগুলো তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়, যাই হোক, আমরা এই যে বাকি যে দলগুলো বাংলাদেশ আওয়ামী লীগ, রাশিয়াপন্থী দল, চীনাপন্থী দল, এই দলগুলোর কাছে ওই দলগুলো এখনও বাংলাদেশের অভ্যন্তরে আছেন বিভিন্ন নামে বিভিন্নভাবে এবং এখনও তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। এবং পাকিস্তান 1971 সালে মুক্তিযুদ্ধ তারা অকুণ্ঠ সহযোগিতা না করলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারতাম না। তাই আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই দলগুলোর কাছে ঋণী, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আমরা চিরঋণী, কারণ আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। তাই আজকে এই পর্যন্তই। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।